আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান অবস্থাকে নিয়ে, এবং কথা বলছিলাম যে কত দ্রুত একটি নির্বাচন করা যায়, এবং দিস ইজ ইম্পর্টেন্ট। যে কথাটি আমি বিশ্বাস করি যে সবাই বলেন যে একটি নির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ পুলিশ, র্যাব বা আদার্স যে অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো খুব ভালো চলবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ওই যে ইমরান সাহেব যে কথাটা বললাম, কোথায় গিয়ে বিচার দিবেন, ওসি সাহেব তো চুপ করে আছেন। যাই হোক, এমন বাংলাদেশ আমরা চাই না। এই বাংলাদেশের জন্য 5ই আগস্টে পর্যন্ত কেউ আন্দোলন করেনি। আমি আপনাদের সাথে আসবো, তার আগে শামীম সাহেব আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে জাতীয় পার্টি থেকে সিনিয়র 3 জন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং অব্যাহতি দেওয়ার পর নতুন একজন আগের যিনি ছিলেন উনাকে নতুন করে মহাসচিব করা হয়েছে। এই না 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 আই বিলিভ শামীম পাটোয়ারি। হ্যাঁ, তো শামীম পাটোয়ারি সাহেবকে করার পরে এটাতে অনেকে বলছেন যে অন্যদিকে টার্ন দিচ্ছে জিনিসটি, এবং নট ফর অনলি জাতীয় পার্টি, সামথিং এলস। আপনি কি মন্তব্য মনে করেন? শুনুন, আমি একটা জিনিস বলি, জাতীয় পার্টির কনস্টিটিউশন আগে জানতে হবে। ওটা তো হচ্ছে একটা ডিক্টেটরশিপ কনস্টিটিউশন। প্রেসিডেন্ট যাকে খুশি বের করে দিতে পারবে, যাকে খুশি রাখতে পারবে। তো সেই কনস্টিটিউশনের আওতায় উনি এইগুলো কাজ করেছেন না, বাট উনি করতে করেছেন। হ্যাঁ, মাই কোয়েশ্চেন ইজ, মানে এটা কি উনার যাদেরকে বের করেছে উনার স্বৈরতন্ত্র না কি সামথিং এলস আমি জানি না, তবে যাদের বের করেছে তারা তো বিগত সরকারের বেনিফিশিয়ারি ছিল এবং সাংঘাতিক সাপোর্টার ছিল। যে বের করছে সেও সাপোর্টার ছিল, এবং যাদেরকে বের করছে তারাও সাপোর্টার, রাইট। বরঞ্চ শামীম পাটোয়ারি অনেকটা নিউট্রাল ছিল, বেশ কথাবার্তা বলতো এবং এখনো বলে। নিশ্চয়ই সে তার দলের প্রতি, বাট এটা অনেকে বলছেন যে যদি আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগের অনেকে জাতীয় পার্টিতে অ্যাটেন্ড করে নির্বাচন করবে। হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা তো করতেই পারে, এটা হওয়ার সম্ভাবনা আছে। কারণ হলো যে আপনি যখন একটা দলকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেবেন না, তখন ওই দলের নেতাকর্মীরা আরেকটা দলে গিয়ে ভিড় করে। এখন কথা হচ্ছে যে এটা প্রশাসন কিভাবে নেবে। প্রশাসন যদি মনে করে যে আপনি আওয়ামী লীগের একজন নেতা হিসাবে আপনার পিছনে যারা হোয়াইট, যাদের কোনো বিরুদ্ধে কোনো ধরনের অ্যালিগেশন নাই, তাদের জন্য তো কোনো সমস্যা এরকম কি আছে মনে করেন? আমি তো আওয়ামী লীগে দেখি না। মানে আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতারা পর্যন্ত বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা। আওয়ামী লীগ, আমি ছাত্রলীগও দেখি না। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এইটার মাধ্যমে যে খুব একটা প্রফিটেবল হবে আওয়ামী লীগ, তা আমি মনে করি না। এবং জাতীয় পার্টিকে কোন কারণে নির্বাচনে যেতে দিতে হবে এটাই তো আমি বুঝি না। কারণ জাতীয় পার্টির সমর্থন ছাড়া আওয়ামী লীগ এই কাজগুলো করতে পারতো না। এবং জাতীয় পার্টির বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, ব্যবস্থা নেয় নাই। কারণ হচ্ছে এখানে একটু ওপেনলি বলি, সেটা হচ্ছে যে এখানে সব জায়গায় এটা প্রতিক্রিয়াশীল একটা নেক্সাস কাজ করে। বাংলাদেশের ইতিহাসে একমাত্র রাজনৈতিক ব্যক্তি যিনি জেল খেটেছেন তাও বিএনপির কারণে, কিন্তু পরবর্তী পর্যায়ে 1-11 যা কিছু হয়েছে, জাতীয় পার্টির কোনো নেতা অ্যারেস্ট হয়েছে আমার জানা নেই। কিন্তু বিএনপির আব্দুল আউয়াল, মিন্টু বলেন, অমুক বলেন, তমুক বলেন, সবাই অ্যারেস্ট হয়েছে। তো এইখানে অন্য একটা সেক্টর কাজ করতেছে। তারা মনে করে জাতীয় পার্টিকে সরকারের অংশ হিসাবে থাকা দরকার। যারা সরকারের আগামী সরকার, যে সরকার ক্ষমতায় আসবে, বিএনপি তো আসবেই। হ্যাঁ, তো বিএনপির অংশ হিসেবে থাকবে না, অপোজিশন বিএনপিকে অপোজ করার জন্য। ওকে, হ্যাঁ, এখানে যদি বিএনপি 40% পায়, তাহলে আরও 60%কে মিলানোর জন্য ওইটা একটা দলের দরকার। কারণ ওই ধরনের দল আর নাই। আমি কথাটা ক্লিয়ার না। আওয়ামী লীগ পরে বিএনপিকে চ্যালেঞ্জ করার তো আর কোনো রাজনৈতিক দল ছিল না। এখন তো আওয়ামী লীগ মাঠে নাই। তাহলে আপনাকে 8টা-10টা দল আনতে হবে। এই দল পাবে 5%, আরেক দল পাবে 10%, আরেক দল পাবে 15%, আরেক দল পাবে 20%। সেইভাবে হয়তো একটা বিবেচনা আছে যে জাতীয় পার্টি হয়তো 10% ভোট পাবে। অতএব ইট ইজ টু কাউন্টার এগেইনস্ট বিএনপি অথবা যে দল ক্ষমতায় আসবে। না, এখন তো ক্রিস্টাল ক্লিয়ার যে নির্বাচনে বিএনপি আপাতত তো যেটা দেখা যাচ্ছে, সমীক্ষা যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে 38 থেকে 40%, 42% ভোট পাবে
বিএনপি। কিন্তু এইটার মাধ্যমে ক্ষমতায় আপনি যদি সরকার গঠনও করেন, কিন্তু আপনার অপোজিশনটা তো রয়ে যাচ্ছে, সেই 60% তো রয়ে গেল, সেই 60%-এ যদি আমি 100 জন এমপিকে নিয়ে আসতে পারি, তাহলে তো আপনাকে কাউন্টার করতে পারবো, বিএনপিকে কাউন্টার করতে হ্যাঁ। হবে। থ্যাংক ইউ। আমি এই বিষয়ে ইমরান ভাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে জাতীয় পার্টির স্ট্র্যাটেজিটা কি আসলে, যে তাদের সিনিয়র 3 নেতাকে উইদাউট এনি এলিগেশন, এবং আমি মনে করি তো প্রথমত আমাকে যদি প্রশ্ন করা, আমি তো বলবো চেয়ারপারসনকে আগে বসে করা হোক, কারণ উনি কিন্তু, আমার এখনও মনে আছে এই টকশোতে আমি বলেছিলাম এবং জাতীয় পার্টি আমাকে কাউন্টার দিয়েছে, যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসা থেকে, মনে আছে কিনা আপনার, বের হয়ে এসে মনে হয় যেন জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন, এবং তৎকালীন প্রধানমন্ত্রী সাইন করছে, আয়েশা ফেসে বলছে আমি নিজেকে চেয়ারপারসন হিসেবে ঘোষণা করলাম। আপনার মনে আছে কিনা? তাহলে আওয়ামী লীগের যদি দোসর হয়ে থাকে, যদি ফ্যাসিস্ট কেউ হয়ে থাকে, তাহলে তো হবে চেয়ারপারসন, উনাকে আগে বহিষ্কার করা হচ্ছে। উনি বহিষ্কার করলো 3 জন সিনিয়র নেতাকে করে, শামীম পাটোয়ারীকে মহাসচিব দিল। উদ্দেশ্যটা কি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আওয়ামী লীগ বা ফ্যাসিস্টের সহযোগী, আপনি যে দোষী তার সহযোগীরা সমানভাবে দোষী, রাইট। আমি শামীম ভাই এই কথা ইয়েতেই আমি বলছি, ওনার কথার উদ্ধৃতি দিয়েই বলছি, যে জাতীয় পার্টি এদেশে আওয়ামী লীগ যদি রাজনীতি করা নিষিদ্ধ ঘোষিত হয়ে থাকে, তো তার সহযোগী যারা, যে সহযোগীকে নিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত প্রায় 17 বছর মানুষের উপর স্টিম রুলার চালিয়েছে, এবং সকল স্টিম রুলারকে জাস্টিফাই করেছে এই সহযোগী জাতীয় পার্টি, তাদের নিয়ে আসলে তাদের কমিটিরও পরের কথা, তাদের যে কথা বলাটাও তো আমার কাছে ঘৃণার মতো মনে হচ্ছে। কারণ এদের কথা কী বলব, এরা কোনো রাজনৈতিক দল হতে পারে না, এরা রাজনৈতিক দল হতে পারে না। প্রথমে তারা এই সহযোগিতার জন্য জাতির কাছে ক্ষমা চাইবে, পরিষ্কার ভাষায় ক্ষমা চাইবে, জাতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইবে, তারপরে যদি তারা রাজনীতি করার জাতীয় অধিকার দেয় সেটা তারা দেখবে। কিন্তু তাদের সেই রাজনীতি করার কোনো নৈতিক অধিকারই নেই। এখন আসছেন আপনার 3 জনকে বহিষ্কার, জাতীয় পার্টি, হ্যাঁ, জাতীয় পার্টি তো অলওয়েজ তারা একটা অটোক্রেটিক পলিটিক্যাল পার্টি বলবো না, সেটা একটা তাদের ঘরোয়া একটা পার্টি হিসাবে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন, যেটা আপনি বলেছেন, ওইটার মতোই তারা কাজ চালিয়েছে। এদেরকে 3 জন কেন, তারা 30 জনকে বিদায় করে দিলেও তাদের কিছু যায় আসে না, কারণ তারা তো তাদের কথায় চলে না। তারা তো বিদায় করছে। আপনার কি মনে হয় এটার ভিতরে কোনো অন্য কোনো রিজন আছে কিনা? রিজন তো থাকতে পারে, এটা তো অনেক চক্র আছে বিভিন্নভাবে, কিন্তু আমি মনে করি এইসব, এই যে জাতীয় পার্টি, শামীম পাটোয়ারী উনি টকশোতে কিছু কথাবার্তা বলেছেন, হয়তো কিছু কথাবার্তা ভালো বলেছেন, এটার জন্য মনে করতেছে উনি আসলে লোকজন বলবে না, পাবলিক মনে করবে না উনি ভালো হতো, আমরা ইয়ে করবে, কিন্তু এটা হবে না। কিন্তু ওনারা বুঝছেন না, এটা হবে না, কারণ এটা হতে পারে না। কিভাবে হবে? যে ফ্যাসিস্টরা এত নির্যাতন করেছে, সেই ফ্যাসিস্টদেরকে লাস্ট মিনিটে সর্বশেষভাবে তারা সাপোর্ট দিয়ে গেছে এই জিএম কাদের, ওরা আবার বাংলাদেশে রাজনীতি করবে, আর আমরা বসে বসে, আমরা রক্ত দিয়েছি, যারা আমাদের শরীর থেকে রক্ত গিয়েছে, আমরা তাদেরকে দেখবো বসে বসে। এটা তো হতে পারে না, এটা হওয়া উচিত না। রাষ্ট্র অবশ্যই এটা পুনর্বিবেচনা করবে, এই ফ্যাসিস্টদেরকে তাদের রাজনীতি করার অধিকার কতটুকু দিবে কিনা। ধরুন আওয়ামী লীগকে বলছে যে বিচার হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বা দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে না, কিন্তু জাতীয় পার্টিকে এই ধরনের কোনো কথা সরকার বলে, এবং আমি বিএনপির কাছ থেকেও স্ট্রিক্টলি কোনো কথা শুনি নাই, আপনার কাছ থেকে শুনলাম না। অবশ্যই আবার দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপি অবশ্যই আমরা বলেছি বা বলবেন সেটা, কারণ এই জাতীয় পার্টিরও যেসব, এই যে তাদের যে সহযোগিতা, যেটা তারা যত সময় পর্যন্ত মানুষের কাছে ক্ষমা না চাবে, যত সময় পর্যন্ত মানুষ মাফ করে না দিবে, যতক্ষণ পর্যন্ত তাদের কিছু নেতৃবৃন্দ আছে যারা, যদি আজকে হাসিনার বিচার হয়ে থাকে, ওবায়দুল কাদের বিচার হয়ে থাকে, অবশ্যই জিএম কাদেরের বিচার হবে, কারণ জিএম কাদের সাপোর্ট দিয়ে তো হাসিনা সেখানে এই রুস্টিম রুলার চালিয়েছে। অবশ্যই তার বিচার হওয়া উচিত এবং বিচার হতেই হবে, আমার বিশ্বাস সেটা হবে। অবশ্যই রোশনের সাথে তো আরো বেশি করে এই কথাটা তো আমরা বর্তমান সরকারের কাছ থেকেও কিছু শুনছি, শুধু একটু শুনি যে তাদেরকে আপনার ঐক্যমত কমিশন ডাকছে না। আমি একটা কথা বলি, জেনারেল এরশাদ যখন 2014 নির্বাচন বয়কট করলেন, তখন সুষমা সিং এসে তাকে বাধ্য করলেন, তখন রওশন এরশাদ লিগ্যালাইজ করলেন আওয়ামী লীগের নির্বাচনটাকে, এবং আজকে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের মধ্যে এরা ছিল সবাই রওশন এরশাদের সমর্থক। এবং আপনার মনে আছে কিনা জানি না, যতবার বিএনপি আপনার আন্দোলনের ডাক দিয়েছে, বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ঢাকায়, তখন সড়ক পরিবহনের তৎকালীন সেক্রেটারির নামটা আমি ভুলে গেছি, এরা তখন ওই গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিত, সমস্ত পরিবহন বন্ধ করে দিত। তো এদের তো বিচার কেউ করতেছে না, এদের নামও নিচ্ছে না কেউ।
অথচ শাহজাহান খান উনি সভাপতি ছিল, উনিকে তো জেলে নিয়ে গেছে। চোখ তুলে ফেলা শাহজাহান খান সাহেব। হ্যাঁ, শাহজাহান খানকে জেলে নিয়ে গেছে, কিন্তু তার সাথে যে রাঙ্গা ছিলেন, যিনি এই পরিবহন বন্ধ করে দিয়ে বিএনপির প্রতিটা আন্দোলনকে উনি চেষ্টা করেছেন যতটুকু সম্ভব নস্যাৎ করতে। ওনারা তো কিছু করে নাই, উনাকে তো কিছু করে নাই, বিএনপিও কিছু বলে নাই। না, এটাই হচ্ছে আশ্চর্য। না, আমরা বলেছি আমাদের কথা অবশ্যই ফেসিবাদ এবং তাদের দূষণরা আমরা সব সময় বলে আসছি আমাদের এটা দোষর না, এটা সহযোগী হচ্ছে। হ্যাঁ, হয়তো তাদের সহযোগী, যদিও আমরা দূষর বলেছি, বা দূষর এবং সহযোগী দুটোই, ওদের বিচার অবশ্যই হতে হবে। কোথায় বলছে আমি তো শুনি না, এগুলা হয়তো এই ফেসিবাদের ইয়েটা থেকে মিডিয়াতে আসে না, হয়তো আপনারা গোপনে বলছেন। না, গোপনে না, আমরা সব মিডিয়াতেই বলছি, অনেক ইয়ে আছে আমাদের। কোথায় আমরা এখনো পর্যন্ত ইমরান ভাইকে একটু ইন্টারসেপ্ট করি, উনি হয়তো জাতীয় পার্টির বুটটা নষ্ট করতে চাচ্ছেন আর কি। না, জাতীয় পার্টির বুট আমি তো বলছি এদের বিচার হতে হবে। আমি চাচ্ছি যে এদের বিচার না হলে, আমি বলে দিই জাতীয় পার্টিকে আমি মানে শুনি না এখন পর্যন্ত যে বিএনপি খুব বলিষ্ঠ কণ্ঠে বলছে, যেটা না, আমি তো এখনই আপনার সামনে বলছি। আপনি বলছেন এই যে দূষর এবং সহযোগীদের, আপনার কথা অ্যাকসেপ্ট করলাম, কারণ আইনের একটা বিধান আছে কোন জায়গায় যে আপনি যে অপরাধ করবে সে যেভাবে দোষী, যে অপরাধে সহযোগিতা করবে সেই সমান অপরাধী সহযোগী। তারা তো আমরা তো আলবদর রাজাকারদের বিচার করলাম না, বাংলাদেশে সরাসরি সহযোগিতা করেছে, সে সরাসরি সহযোগিতা করেছে। আমরা দেখেছি যে আপনি বলেন 2013 সালের ইলেকশন বলেন, 14 সালের ইলেকশন বলেন, 18 সালের ইলেকশন বলেন, সব জায়গায় ম্যানিপুলেশন করেছে এই জাতীয় পার্টি। আমি মনে করি ফেসিবাদরা যতটুকু দায়ী ঠিক সমানভাবে ওরাই দেয়, এবং এদের বিচার হওয়া উচিত, এবং আমার দৃঢ় বিশ্বাস এদের বিচার হবে। এটা মানে শামীম পাটোয়ারিকে বসে আমি এই বিষয়ে আরো কথা বলবো, একটু কলার সাথে কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে ভাই। অনেকদিন পরে, আপনি কেমন আছেন? ধন্যবাদ ফারুক ভাই, ভালো আছি। আপনার উপস্থাপনা চমৎকার, সেই পুরানো ভঙ্গিমায় আপনি উপস্থাপন করতেছেন। ধন্যবাদ ফারুক ভাই আপনাকে। জি, আপনার ফারুক মন্তব্য ভাই, কি? আমার বিএনপির বাংলাদেশ থেকে আসা ভাইকে দেখে আমি একটু উৎসাহিত হচ্ছি। ওনার কাছে যেহেতু ওনারা ক্ষমতা বলতেছেন, আসতেছেন, কাজেই আমরা তো এখান থেকে বুঝতে পারতেছি না ফারুক ভাই দেশে কি হচ্ছে। আমরা তো যে সময় টিভি অন করি বা সোশ্যাল মিডিয়ায় যাই, আমরা সবসময় দেখি এনসিপির একটা আধিপত্য, আমরা দেখি জামাতের একটা আধিপত্য, বাট ওনারা কেন নীরব? আমার কিছু প্রশ্ন আমার শ্রদ্ধেয় ইমরান ভাইয়ের কাছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ফারুক ভাই ওনার কাছে, ওনারা বলছিলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, ওই আন্দোলন ছিল কিন্তু বিএনপির। ফারুক ভাই, ওনারা কেন বিএনপির সেই আন্দোলন ডিসেম্বর থেকে সরে আসলেন? ওনারা একটা রাজনৈতিক দল, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, ওনারা কি শুধু নির্বাচনের জন্যই বসে আছেন যে 18 বছর ভাই আমরা ক্ষমতার বাইরে, আমরা কিছু পাচ্ছি না, নেতা নেত্রী চাঁদাবাজি শুরু করে ফেলছে, এখান থেকে জনাব তারেক জিয়া অনেক কিছু করতেছেন, বাট এখানে দেশে কন্ট্রোল হচ্ছে না, আমরা এখন যেভাবে একটা নির্বাচন চাই, জনগণ কিসের দরকার? আমাদের আগের নির্বাচন। তাহলে কেন ওনারা জনগণকে বললেন না? কেন ওনারা ডিসেম্বর থেকে সরে আসলেন? ফারুক ভাই প্লিজ লিখে রাখেন, প্রথম প্রশ্ন। ওনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শামীম ভাই, আমার সত্য শামীম ভাই এবং ইমরান ভাই দুজনেই কিন্তু একই কথা বলতেছেন, ফেব্রুয়ারি নির্বাচনের কথা। আমি পরিষ্কার ভাবে দেখতেছি, যেটা বৈঠক হয়েছে লন্ডনে জনাব তারেক জিয়া এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে, আমি পড়তেছি ফারুক ভাই, এখানে কি লেখা ছিল, দুইজনের কথা পরিষ্কার বলা হয়েছিল। ডক্টর ইউনূস সাহেব বলতেছেন, যদি ইফ সংস্কার এবং বিচার সন্তুষ্ট পর্যায়ে গেলে, তবে দেন ইফ রমজানের 1 সপ্তাহ আগে নির্বাচন হতে পারে। এটা কি কোনো সিওরিটি আছে ফারুক ভাই? আমার প্রশ্ন আপনার নিজের কাছে। আমরা চাই নির্বাচন হোক, বাংলাদেশে একটা রাজনৈতিক দল আসুক, মানুষ ভোট দিতে পারে না, মানুষ ভোট দেয়, আমরা সবাই যে, আপনিও চান আমিও চাই, আমরা যে নিরপেক্ষ মানুষ হিসাবে আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক। আপনি আজকে আপনার রাখছেন, টপিক রাখছেন গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার। ভাই গণভোট তো হচ্ছে আপনার অধিকার ফারুক ভাই। 77 সালে গণভোটে 99% ভোট হয়েছিল, এখানে আমার সম্মানিত ভাই শামীম ভাই বসে আছেন, উনি কোনো কথা বললেন না কিভাবে গণভোট হয়েছিল 1977-এ। আমি জানি ফারুক এখন বলবেন না আমাদের শ্রদ্ধেয় শামীম ভাই, কারণ এখানে অনেক 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 ইফ হয়ে গেছে। আমাদের পরিষ্কার কথা, আমরা একজন সম্মানিত ব্যক্তি এখন বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, আমরা চাই উনার মাধ্যমে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, এটা আমরা জনগণ হিসাবে চাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি কেন
তার স্থায়ী কমিটির সভায় বলবে এই সরকারের সব কিছু আমরা মেনে নিব, এর কারণটা কি? এখানে আমরা লন্ডন এবং আপনাকে ধন্যবাদ। আপনি অনেকগুলো কোয়েশ্চেন ইমরান ভাই নোট করছেন এবং আমরা এই বিষয়ে একটু পরেই অ্যান্সার দিচ্ছি এবং আপনি দেখতে থাকুন। ডেফিনেটলি শামীম ভাইকেও আপনি একটা প্রশ্ন করছেন, উনিও অ্যান্সার দেবেন। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। কলা শুনতে পাচ্ছি না। ইয়েস ইমরান ভাই। না, উনি যেটা বলছেন যে আমরা ডিসেম্বর থেকে কেন সরে গেলাম ফেব্রুয়ারিতে। হ্যাঁ, ডিসেম্বরে তো আমাদের একটা টার্গেট ছিল বা বর্তমান সরকারও বলেছিল। যখন সেটা নিয়ে একটু জটিলতা তৈরি হলো, স্বাভাবিকভাবে এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং লন্ডনে এসে উনি কথা বললেন, প্রধান উপদেষ্টা বৈঠক হলো। বৈঠকে মোটামুটি একটা সিদ্ধান্ত হলো যে না, আমাদের কিছু কাজগুলা সংস্কার যে প্রক্রিয়াগুলা ইমিডিয়েটলি শেষ করে যাতে আমরা তাড়াতাড়ি নির্বাচনে চলে যাই, এবং পাশাপাশি শুধু সংস্কার না, ওই যে আপনার বিচার প্রক্রিয়া যেটা অন্তত দুই একটা বা কিছু একটা বিচারটা প্রক্রিয়াটা শুরু হোক, দু একটা বিচার যদি সমাপ্ত হয়ে যায় ইন দ্য মিন টাইম আইসিটি ট্রাইব্যুনালে, এবং সেটা হবে। যার জন্য আমরাও চাই যে বিচারটা প্রক্রিয়াটা চলতে থাকুক, আর নির্বাচনের প্রক্রিয়া চলুক, বিচার প্রক্রিয়াও চলুক, সংস্কারের প্রক্রিয়া চলুক, সব কিছু আমরা একসাথে, কারণ কোনো কিছুর জন্য তো আটকে থাকে না। যার জন্য আমরা সেখানে প্রধান উপদেষ্টা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বৈঠকের পরে সেই সিদ্ধান্তটা হলো। তো এটা তো আমি মনে করি দেশের জন্য সব একমত হলে এটা তো দোষের কিছু না, এটা তো দেশের জনগণের জন্য একটা স্বস্তির ব্যাপার, মানুষের জন্য একটা স্বস্তির ব্যাপার। হ্যাঁ, এটা নিয়ে আবার কিছু রাজনৈতিক দলের একটা অস্বস্তি বিরাজ করেছে, আমরা দেখেছি। এটার পরে তারা বক্তব্য দিয়েছে যে না, এইভাবে কিভাবে হলো, কিভাবে বৈঠক হলো, এটা তারা আবার কোয়েশ্চন করবো। কিন্তু এটা মানুষ এইগুলাকে পাত্তা দেয় না, এগুলা নিয়ে মানুষের মধ্যে কোনো চিন্তা নেই। এনসিপি সম্পর্কে এনসিপি যেটা হচ্ছে, এনসিপি এরা তো ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করেছে, তারা রাজনৈতিকভাবে তাদের কার্যক্রম করছে, তারা যখন করবে, এটা তো স্বাভাবিক। আমাদের সিলেটে দেখছি তাদের সাথে পরিচয় আছে, তারা তাদের মতো কাজ করবে। আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী, যে কোনো রাজনৈতিক দল আসুক তাদের কাজকর্ম পরিচালনা করুক, সেটা নিয়ে তো আমাদের এখানে উচ্ছ্বসিত হওয়ারও কিছু নেই, হতাশ হওয়ারও কিছু নেই। তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব, আমাদের আদর্শ ব্যাপারটা আমরা করব, তারা তাদের করবে, জামাত তাদের ইয়ে করবে। তবে যতটুকু প্রবাদ আছে যে এনসিপিতে যারা আছে মেজরিটি জামাতের, তাদের শিবিরের ছেলেরা, তারা এনসিপিতে যোগ দিয়ে তারা এইটার দায়িত্ব নিয়েছে এবং তারা কাজ করছে। সেটা লোকমুখে শুনছি বা আমরা দেখেছি অনেক ক্ষেত্রে। অনেকে বলে যে জামাতেরও তো বি টিম হিসেবে তারা সেটা বলতে চায়, অনেকে বলে থাকে। তো আমি সেটা বলতে চাই না, আমি একটা রাজনৈতিক দলের একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আমি সকল রাজনৈতিক দলকে সম্মান করি, শ্রদ্ধা করি। সবারই অধিকার আছে গণতান্ত্রিক চর্চা হিসাবে, তাদের অধিকার আছে তাদের আদর্শিক কথা বলার। কারণ জুলাই আগস্ট বিপ্লব শুধু একা কারণ না, জুলাই আগস্ট বিপ্লবে আমরা সবাই অংশীদার। আমি বিএনপির জেনারেল সেক্রেটারি, আমি নিজের 4ই আগস্ট আহত হয়েছিলাম। আমিও গেজেটদারি একজন জুলাই যোদ্ধা হিসাবে আমার এনলিস্টেড আছি আমরা। সুতরাং আমি যদি একজন জেলার সেক্রেটারি হিসাবে আহত হয়ে থাকি, আমার পিছনে কত শত শত কর্মীরা আহত হয়েছে আপনারা চিন্তা করেন। ছাত্রদলের কত ছেলেরা আহত হয়েছে, যুবদলের কত ছেলেরা আহত হয়েছে। এটা তো আমরা জুলাই আগস্ট কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। জুলাই আগস্ট দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে, আমাদের সন্তানেরা, আমার অনেক ফ্রেন্ডের ছেলেরা আসছে, আমার অনেক পরিচিত লোকের তার বাচ্চারা আসছে, মিছিলে আসছে, মিটিংয়ে আসছে, আমার চোখের সামনে দেখেছি। যেমন আমার সিলেটে যারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আসছে, তাদেরকে আমরা পরিপূর্ণভাবে আমরা কর দিয়ে তাদেরকে দিয়ে এসেছি এবং তাদেরকে আমরা পাহারা দিয়েছি কয়েকটা টিম করে, যাতে এই ফ্যাসিস্ট ছাত্রলীগের ছেলেরা যাতে তাদের উপর হাত না তুলতে পারে, পুলিশ গুলি করতে না পারে। আমরা প্রথমে বলেছি যে আমরা ফেস করব প্রথমে, তারপরে আমাদের এই ছেলেদের উপর গুলি করবে। এইভাবে আমরা তাদেরকে সাহায্য করেছি। সুতরাং এই জুলাই আগস্ট বিপ্লব এটা কিন্তু দেশের মানুষের বিপ্লব, সবার বিপ্লব। আমরা সেটার সবার অংশীদার, গৌরবময় অংশীদার। এটা বাংলাদেশ যতদিন। ধন্যবাদ ধন্যবাদ শামীম ভাই। কলার একজন কোয়েশ্চেন করছেন আপনাকে এবং এই বিষয়ে আপনার মন্তব্য, প্লাস আমি আপনাকে আর একটা কোয়েশ্চেন, আমরা প্রায় শেষ পর্যায়ে। কোয়েশ্চেনটা হচ্ছে যে জাতীয় পার্টি নিয়ে বিএনপি বা আদার্স পলিটিক্যাল পার্টি, এনসিপি, সরকার আমার মনে হয় সময় হয়েছে কি না যে কথা বলা, যে আমরা শুধু আওয়ামী লীগ নির্যাতন করছে, আওয়ামী লীগ মানুষ হত্যা করছে, মানুষ পড়াইছে এবং আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কাইরে নিছে, এটা আমরা সাথে কিন্তু জাতীয় পার্টিও ছিল, বেনিফিশিয়ারি তারাও। তাহলে হোয়াই আপনার বিরুদ্ধে আমি কথা বলছি, উনিও তো বেনিফিশিয়ারি, ওনার বিরুদ্ধে কথা বলছি না, এই জিনিসটা কেন হচ্ছে এবং কি করা উচিত? দুটো কোয়েশ্চেন প্লিজ। এক নম্বর হচ্ছে 77 সালের হানা ভোট। আমার ছোটো ভাই, গলা খুব পরিচিত কিন্তু আমি বুঝতে পারছি না কে, আমার খুব ভীষণ পরিচিত। তো এটা সত্য, 77 সালের হানা ভোট অত্যন্ত বিতর্কিত ছিল
কিন্তু এই ৭৭ সালের বুট কিন্তু আমাদেরকে একটা নির্বাচন উপহার দিয়েছে, যার জন্য এই বিতর্কিত হানা বুটকে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছিলাম, এবং যার কারণে 1979 সালে একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ, জাসদ সহ আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিলাম, যার জন্য এই বিতর্কিত হানা বুটটাকে আমরা শেষ পর্যন্ত সমর্থন করেছি আমরা মরালি। এখন আমি একটা কথা বলি, বিচারের কথা যখন আসে, আওয়ামী লীগ কয়েক হাজার লোককে হত্যা করেছে। তো 1971 সালে জামাত তো আপনার পাকিস্তানিদের সহযোগী হয়ে কয়েক লক্ষ লোককে হত্যা করার সহযোগী ছিল। তা আজকে যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়, তাহলে জামাত কেন বাংলাদেশের রাজনীতি করবে? বিচারের প্রক্রিয়া তো শুরু হয়েছিল, বিগত সরকার সঠিকভাবে। আপনি কি মনে করেন বিচারটা রাইট ছিল? একটা সেকেন্ড, আমি মনে করি অন্যায় ছিল, তাতে কিছু আসে যায় না। এটা তো একটা ট্রায়াল। আচ্ছা, আমি বলি ফারুক ভাই, আমি শেষ করি। আমি জামাতকে অন্যভাবে দেখতেছি। সেটা হচ্ছে যে যখন একটা বিচার শুরু হয়েছিল, এই বিচারটা কেন কন্টিনিউ হচ্ছে না? কেন এটা বিচারালয়ের মাধ্যমে প্রমাণ হচ্ছে না যে এটা ফার্স বিচার ছিল, এটা মিথ্যা বিচার ছিল অথবা সত্য বিচার ছিল? এখন তো নিরপেক্ষ সরকার। এই নিরপেক্ষ সরকারই তো আজহারুল সাহেব এই নিরপেক্ষ সরকারের সময় পুরা জিনিসটা রিভিউ হওয়া উচিত, এবং জামাতে ইসলামকেও ততদিন পর্যন্ত কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত না যতদিন পর্যন্ত তাদেরকে আদালত সার্টিফাই না করতেছে যে তারা 1971 সালের গণহত্যার সাথে জড়িত ছিল না। সেই একই জিনিস আওয়ামী লীগ, আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না, আর এর চেয়ে বড় অপরাধ করেছেন জামাতে ইসলাম, উনি নির্বাচন করবেন, উনি রাজনীতি করবেন। হত্যা তারা 30 লক্ষ মানুষকে হত্যার সাথে জড়িত। হত্যা করছে জামাত হত্যা করছে। হ্যাঁ, আলবদররা আমাদের 14ই ডিসেম্বর রাত্রে আমাদের আপনার ইন্টেলেকচুয়ালদেরকে তুলে নিয়ে গিয়ে হত্যা করছে আলবদর, এবং আলবদরের প্রধান ছিলেন, আলবদর তো জামাতের সংগঠন, এবং সেই সংগঠনের যিনি প্রধান ছিলেন তিনি ফাঁসি হয়েছে। আমি উনির নাম আর নেব না। আলবদর বাহিনীর প্রধান যিনি ছিলেন উনির ফাঁসি হয়েছে। প্রমাণ করতে পারে না এই জিনিসটা, প্রমাণ করছে বিগত সরকার। এটা প্রমাণিত, এটা 100% প্রমাণিত। বিদেশি আমি গত যে যতগুলো আসামিকে বিএনপি এবং জামাতের যতজন আসামিকে ফাঁসি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে, এবং এই রায় যে বিতর্কিত রায়, এই রায় যে ঘরে বসে লেখা রায়, এটা আমি আপনি সবাই জানি না। কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে আজহারুল সাহেব কেন বেকসুর খালাস পেয়েছে? না, আমি বলি আপনাকে, এটা যদি আমি রায়ের, কোর্টের উপর তো আমার আস্থা রাখতে হবে, কোর্টকে তো আমাকে সম্মান করতে হবে। প্রধান বিচারপতিকেই সাইজ করে পাঠাই দিছে কেন? ট্রাম্প সাহেব কি কোর্ট মানতেছে? উনিও তো জোর করে বিভিন্ন জায়গায় ট্রাম্প সাহেব করে বলে আমরাও করতে হবে। না, আমি বলতেছি কোর্টের উপর বিভিন্ন সরকার বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। আমি যে সরকারের কোর্ট ছিল কি রকম কোর্ট, যে গণভবনে বসে রায় লেখা হতো। আমি জামাতে ইসলামের যে বদনামটা আছে, আমি বরঞ্চ তাদের পক্ষে কথা বলতেছি। সেই বদনামটা থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের উচিত এটাকে রিভিউ করে তারা মুক্তি পাক। তারা তো আজ পর্যন্ত বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায় নাই। কে জানে না, যার বয়স ওই সময় 10-15 বছর ছিল, আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ জানি যে জামাতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তো এই জিনিসটা তো সত্য। এখন তারা যদি রাজনৈতিক কারণে করে থাকে এবং গণহত্যার সাথে তারা জড়িত না থাকে, তাহলে তারা কোর্টের মাধ্যমে প্রমাণ করুক। এটা তো তাদের জন্য ভালো, তাদের রাজনীতির জন্য ভালো। এটা জামাত ইসলামের শত্রুতা করতেছি না। হ্যাঁ, বাট এটা কি আপনি স্বীকার করেন কিনা যে বিগত যে ওয়ার্ল্ড ক্রাইম ট্রাইব্যুনালের যে জাজমেন্টগুলো দেওয়া হয়েছে, এবং এই প্রত্যেকটা জাজমেন্ট ছিল পলিটিক্যাল জাজমেন্ট? আমি সবগুলোকে মনে করি না। কোনটাকে মনে করেন? আমি এটা স্পেসিফিক্যালি এখন যাব না, কারণ কনসেপ্ট অফ কোর্ট হবে, সেটা আমি করব। বাট না, আমি এজন্য বলছি আমি কনসেপ্ট অফ কোর্টে যাব না। উনি জিনিসটা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ প্রত্যেকটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন, আপনি আমার চেয়ে ভালো জানেন যে আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কাজ করছি। আমি 2012 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রথম বাংলাদেশে গিয়ে বলছে, ইয়েস, যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত তাদের বিচার করা হোক, বাট বিচারটা তারা বলছে ওয়ার্ল্ড ক্রাইম ট্রাইব্যুনাল। এখন বিচার হয়ে গেছে
মানে আওয়ামী লীগ ক্রাইম ট্রাইব্যুনাল, মানে আওয়ামী লীগের মতো। ইট ইজ কুড বি, কিন্তু আমার কথা হচ্ছে যে এইটার বিরুদ্ধে, এবং আপনি কি জানেন এই কথাটা বলার কারণে ডু ইউ নো যে 5ই অগাস্টের আগে 12 সালের পর থেকে 2012 সাল নোটিশ 12 সালের পর থেকে 24 সালের 5ই অগাস্ট পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশে কোনো ভিসা পায় নাই, বিকজ তারা বলছে যে এই বিচারটা পলিটিক্যাল বিচার, এই জাজমেন্টটা পলিটিক্যাল। আমি 100 বার মানলাম ফারুক ভাই, এই জন্য আমি বারবার বলছি যে এটা তো একটা গোল্ডেন অপরচুনিটি ফর জামাতে ইসলাম, যে এটাকে তারা রিভিউ পিটিশন করুক এবং তারা এটাকে কোর্টের মাধ্যমে নিয়ে আসুক যে এই বিচারগুলো তাদের উপর অবিচার করা হয়েছে, যার জন্য এটা তো করা উচিত। আপনি যেভাবে আওয়ামী লীগকে আজকে বলছেন আসামি দাঁড় করায়, ওটা তো অতীত হয়ে গেছে, তাহলে আপনি এটা তো চলমান বিচার, আওয়ামী লীগের বিচার হবে, আমরা দেখবো, ওটার রিভিউ হোক। আমি বিশ্বাস করি জামাত ইসলাম কথাটা শুনতে পাচ্ছে, আপনার কথাটা স্পেশালি। আরেকটি কথা আমি শেষ পর্যায়ে প্রায় আমি ইমরান ভাইয়ের কাছে যাবো, তার আগে বলি জাতীয় পার্টির কী ব্যবস্থা নেওয়া উচিত এই মুহূর্তে। যে আপনি বলছেন যে ধরুন এক্সাম্পল ধরি আমি, যে 71-এ সহযোগী ছিল আপনার কথা অনুযায়ী জামাতে ইসলামী, এই জন্য তাদের বিচার ধরেন বিচার, এটা এক পক্ষ বিচার হলো, বাট তাদের অনেকগুলো নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। জাতীয় পার্টি সেম অবস্থায় কিনা? হ্যাঁ, কি করা উচিত? তাদেরও বিচার করা উচিত, এবং আমাদের যে অংশ জাসদের এবং ওয়ার্কার্স পার্টির যে অংশ, সেই সময় তাদেরও বিচার ইনু সাহেবকে বিচার করা উচিত। হ্যাঁ, কি বিচার করা উচিত? উনিকে তো ক্লিয়ার করা উচিত, উনি আসলেও এইসব হত্যাকাণ্ডের সাথে। আপনার কি মনে আছে শেখ হাসিনা বলছিল যে জাসদের কাছ থেকে গণতন্ত্র? এটা আমি জানি, এই জন্যই তো বললাম যে ইনু সাহেবকে বদনামটা না দিয়ে, ইনু এভরিবডি, না রাশেদ খান মেনন, ইনু সাহেব, সবাইকে কোর্টের সামনে উপযুক্ত সুযোগ দেওয়া উচিত যে তারা কতটুকু দায়ী, এই জিনিসটা যদি সামনে আসে। আমি বলছি যে উনি ছাত্রদের হত্যার সাথে জড়িত ছিল, বাট আদৌ ছিলেন কিনা এই জিনিসটা তো প্রমাণ করা উচিত। এই বিষয়ে আমি ইমরান ভাইকে জানতে চাচ্ছিলাম জাতীয় পার্টির অবস্থা। না, আমি জাতীয় পার্টির ব্যাপারটা আমি একটু আগেই বলছি যে ফ্যাসিস্টদের সহযোগী হিসাবে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত, এবং সেটা আমার মনে হয় ইমিডিয়েটলি সেটা অ্যাড্রেস করা উচিত। গুলাম কাদের ইনুকে যদি জেলে যেতে হয়, রাশেদ খান মেননকে জেলে যেতে হয়, ওয়াই গুলাম কাদের জেলে যাবে না? কেন তার বিচার হবে না? রাঙ্গা সাহেব, ওয়াই মশিউর রহমান রাঙ্গা যাবে না কেন? রুহুল আমিন আলাদার কেন যাবে না? রৌশনের সাথে কেন যাবে না? অবশ্যই তাদেরকে যেতে হবে, তাদেরকে জবাবদিহি করতে হবে। এবং সবচেয়ে মজার বিষয় কি, আমি একটা কথা মনে করি, আমি এটা নিয়ে অনেকে আমার সাথে ক্ষিপ্ত হয়েছিল, যে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত পোস্টার মধ্যে বুঝছেন, তখন আমি প্রশ্ন কি রে ভাই, এটা কি? ধরেন আপনি এখন বিএনপি যদি কোনো নির্বাচন, বিএনপি যারা যুব দলের নেতা, তারা তাদের যুব দলের প্রেসিডেন্টের ছবি দিবে, জনাব তারেক রহমান সাহেবের ছবি দিবে, জিয়াউর রহমান সাহেবের ছবি দিবে, খালেদা ছবি। দিস ইজ ন্যাচারাল, বিকজ তারা অঙ্গ সংগঠন। এখন রাঙ্গা সাহেবের পোস্টারের মধ্যে আমি দেখেছি যে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ছবি। এই এখন পর্যন্ত বাংলাদেশে কেউ এই দলটিকে নিয়ে ওইভাবে কথা বলে নাই, ইনক্লুডিং বিএনপি, এনসিপি। না, এটা আমরা বলেছি, তবে সেটার বয়সটা আরো জোরদার করবো ইনশাআল্লাহ। আজকে শুনলাম, কারণ না, অবশ্যই আমরা সেটা বলেছি, আমরা তো প্রতিনিয়ত বক্তব্য। আরেকটি কথা আমি আপনাকে বলি, যেহেতু স্বাধীনতা যুদ্ধের অবদান নিয়ে একটা কথা আনছেন, আমাকে গত কয়েকদিনে খুব সিনিয়র একজন লোক এই কমিউনিটির, উনি আমাকে কয়েকবার ফোন করছেন, এবং আমি এই বিষয়টা কথা বলতে চাই না বলে আমি ওনাকে একটু কেটে পড়ি। তো উনি আমাকে পরে ধরছেন, ধরে বললেন যে বাবা তোমার কাছে একটা জিনিস চাওয়া, সেটা হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধে অবদান মুক্তিযুদ্ধে অবদান, এবং মুক্তিযুদ্ধ কিন্তু একটা প্রোডাক্ট বিক্রি করা হয়, এটা জানেন তো? কেউ কাপে বিক্রি করে, কেউ কাপে বিক্রি করে, কেউ সেটা কেজির দরে বিক্রি করে, বুঝছেন? এবং ঘুম থেকে উঠলে মুক্তিযুদ্ধ, ঘুমাইতে গেলেও মুক্তিযুদ্ধ, ঠিক আছে? তো সেটাকে মানে অবদান সম্পর্কে আপনি একটু জামাতের কথাও নিয়ে আসছেন, এর আগে আরেকজন শেখ মুজিবুর রহমান সাহেবের কথাও নিয়ে আসছে, জিয়াউর রহমান সাহেবের কথাও নিয়ে আসছে, এবং এটা নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের কোথায় ছিলেন, উনি কী করছেন, নাকি উনি পুরো পাকিস্তানের প্রধান হতে চেয়েছিলেন, ব্যাপারটা নিয়ে, এবং সিরাজুল আলম খান দাদাভাইয়ের বইতেও বা ওনার স্টেটমেন্টও আমরা কালেক্ট করেছি। এই বিষয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চাই, যে আপনার এই কথা আমি জামাতকেও ইনভাইট করবো, জামাত ইসলামকে আমি ইনভাইট করবো, যে ওনাদের অবদান, বিএনপির অবদান, এবং শেখ মুজিবুর রহমান সাহেবের অবস্থায় করেন। আমি ট্রাই করবো, মঙ্গলবার আগে তো বসতে পারবো না মনে হয়, আমি ট্রাই করবো। জি, আমরা শেষ করবো। আপনার আসন কোনটা, না আপনার এলাকা কোনটা? সিলেট 6 গোলাপগঞ্জ বেরিবাজার। আশা করছেন ইনশাআল্লাহ জনগণের জন্য কি করবেন, নতুন কি করবেন? নতুন সবাই বলে যে আমরা এটা করবো, সেটা নতুনভাবে কি করবেন?
নতুনভাবে যেটা হচ্ছে যে তরুণ সমাজ যেটা এটা হচ্ছে আমাদের নতুনত্বের মধ্যে যে ইয়েটা আসছে। আমি তরুণ সমাজের মধ্যে খেলাধুলা, শিক্ষা ব্যবস্থা, যেহেতু আমাদের এলাকা সব প্রবাসের সাথে জড়িত, শিক্ষা ব্যবস্থাটাকে আরও উন্নত করতে চাই, ইনফ্রাস্ট্রাকচারটা নির্মাণ করতে চাই, কমিউনিকেশনটা আরও মানুষ কি হোপ স্বপ্ন মানে স্বপ্নটাকে বাস্তবায়ন করানো সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই সম্ভব না কেন, মানুষকে স্বপ্ন দেখাতেই পারে। আপনি কোন আসনে বলছেন? সিলেট 6 গোলাপগঞ্জ বেনিবাজার। আগে কে ছিলেন এমপি? আগে ছিলেন এইটা নুরুল ইসলাম নাহিদ সাহেব। আচ্ছা, উনি তো আওয়ামী লীগের না কিন্তু? আওয়ামী লীগ, হ্যাঁ, শিক্ষা আগে ছিলেন কমিউনিস্ট এক্স্যাক্টলি সেখান থেকে আসছেন, বহু আগে চলে আসছেন, 96-তে চলে আসছেন। পরে বিগত 17 বছর বিনা ভোটে উনি। আর বিএনপিতে কে ছিলেন? কখনো ইলেকশন করছেন? বিএনপির মকবুল হোসেন লেসুমিয়া, উনি মারা গেছিলেন 2004 সালে। তার মানে আপনার এলাকার অনেকে আছেন, তাদের জন্য আপনার মন্তব্য কি? না, আমার এলাকার লোকজন, আমি এখানে এসেছি আমার মূলত আমার এই কমিউনিটির সাথে একটু দেখা মিট করার জন্য, কারণ ভোটের সময় তাদের একটা বিরাট ভূমিকা থাকে, প্লাস তারা বিভিন্নভাবে আমাদের কমিউনিটির সাথে। একটা প্রশ্ন করি আপনাকে, সিলেটের মানুষ কিন্তু আমি বলি এই বিলেতে সিলেটের মানুষের অনেক অবদান আছে, ইনক্লুডিং 71, ইনক্লুডিং আমরা যারা প্রবাসী আছি, যে ধরুন শামীম ভাই আমার অনেক আগে আসছেন এদেশে, এবং শামীম ভাইয়ের 3টা রেস্টুরেন্ট এখানে আছেন, এই 3টার যে কোনো একটাতে আমি কাজ করছি, যে কোনো একটাতে ব্যারিস্টার মওদুদ সাহেব কাজ করছেন, যে কোনো একটাতে ব্যারিস্টার মাহমুদুল ফখর সাহেব কাজ করছেন, চালাচ্ছেন। বাট সিলেটের মানুষ সবচেয়ে বেশি অবহেলিত হয় যেটা এখানে, ধরুন শামীম সাহেবের 3টা বাড়ি আছে, দখল করে ফেলছে, দেখেন গিয়া আপনার বিএনপির একজন অথবা আওয়ামী লীগের একজন অথবা জামাতের একজন, এই বিষয়ে কী করবেন? এটা আমি কালকে আমাদের একটা কমিউনিটির লোকজনকে বিশাল একটা সমাবেশ হয়েছিল, আমি সেখানে বলেছি যে আমি ব্যক্তিগতভাবে এবং আমার সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আমরা একটা আইন সেল করার চেষ্টা করছি এবং করবো। আমি সেটা আইন সেলের মাধ্যমে যারাই এইভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবেন, তাদের প্রপার্টি নিয়ে ক্ষতিগ্রস্ত হবেন, তাদের সম্পদ নিয়ে ক্ষতিগ্রস্ত হবেন, বা তাদের অন্যায়ভাবে তারা কোনো ধরনের হয়রানি। আবার হোল্ড করি, আরিফ ভাই যখন আমার টকশোতে আসছিলেন সেম কথা আরিফ ভাই বলছেন, আমি আইন সেলের এখনো কিছু দেখিনি। না, আমার ব্যাপারটা আমি যেহেতু আমি আইনজীবী হিসাবে বলছি, যেহেতু আমি আইনের মানুষ, আমি আইনগতভাবে সব। আপনি কি আরিফের সাথে যোগাযোগ হবে যাওয়ার পর? অবশ্যই হবে। আরিফ ভাই কথা বলবেন যে উনি টকশোতে বলছেন আইন সেল, আমি এটা করবই, কারণ আমি অলরেডি করছিও। আমার একটা লয়ার ফার্ম আছে, আমার নিজস্ব ফার্ম। এই ফার্মে প্রবাসীদের ফ্রি অফ কস্ট আমি অন্তত পরামর্শ দিই। বিশ্বাস করেন, আমি একটা কথা বলে দিই, মানে আমরা এখন সিলেট বিমুখ হয়ে যাচ্ছি কেন জানেন? যে আপনার ছেলে আপনাকে বলে তুমি যে ওখানে 10 তলা বাড়ি করছো, 5 তলা বাড়ি করছো, ইনভেস্ট করছো, ভাড়া পাচ্ছ, ঠিক আছে, এটা তোমার চাষাদাবে দখল করে ফেলছে, এটা তো বিএনপির ইমরান সাহেব দখল করে বলছে, এটা তো জামাতের রহিম সাহেব দখল করে বলছে, অমুক করিম সাহেব। এই যে দখলদারিতে, অর্থাৎ তখন কী হবে, শামীম সাহেবের ছেলে নাতি সবাই সিলেট, জকিগঞ্জ, বালাগঞ্জ, জগন্নাথপুরে ইনভেস্ট করবে, যাবে এবং এনজয় করবে। এটা আরেকটা সমস্যাও আছে, এটা তো আমি বললাম যে আমরা একটা আইন সেল করবো, এর মাধ্যমে প্রশাসনিক, সামাজিক সবকিছু সহায়তা দেবে। আপনি কি একটা কথা বলতে পারবেন যে আপনি যেহেতু এখন বর্তমান বলা যায় ক্ষমতাসীন দল হচ্ছে কি বিএনপির সাধারণ সম্পাদক সিলেট জেলার, ধরুন আমি বলবো যে আপনার নাম্বারটা আমাদেরকে দিয়ে যাবেন কন্ট্রোল রুমে। সিলেটের যদি কালকে আমাদের সিনিয়র আন্টি 10 জনে ফোন করে যে তাদের টিল্লা দখল করে ফেলছে, তাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে, বিএনপি হোক যেই হোক, সেক্ষেত্রে আপনি কি হেল্প করবেন? অবশ্যই আমি হেল্প করবো, আমি করছি, আমি প্রতিদিনই কোনো না কোনো জায়গায় আমি সাহায্য করছি। হ্যাঁ, তবে সেটা আমি আইনগত, এখন আমি তো, আমার কাছে তো ফোর্স নেই, আমি হয়তো পুলিশের কাছে যাবো, পুলিশকে নিয়ে যাবো, একটা কথা বলা, আর অন্য 8-10 জন একটা আকাশ পাতাল। আমি অবশ্যই হেল্প করবো, অতীতেও করেছি, বর্তমানেও করছি এবং ভবিষ্যতেও করব। সেটা কিন্তু আমাদের প্রতিনিয়ত, কারণ এই কমিউনিটির সাথে, এই প্রবাসের সাথে আমার একটা আত্মার সম্পর্ক। আপনি কি জানেন কিনা যে সিলেটে 2 দিন আগে আমার মনে হয় এয়ারপোর্টে মাল চুরি হয়েছে, তাই না? এই বিষয়ে কোনো কি অ্যাকশন পরিকল্পনা কি অবস্থা? না, এই ব্যাপারগুলো তো কিছু রাষ্ট্রীয় ব্যাপার আছে, যেমন এয়ারপোর্টের যে ব্যাপারটা হয়রানি হয় আমাদের প্রবাসী মানুষজন, আমরা অনেক সমস্যাগুলো ফেল করি। এটা কিন্তু যেমন কিছুদিন আগে ম্যানচেস্টারের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায়, আমি ব্যক্তিগতভাবে ইয়েতে গিয়েছি, আপনার স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, সিলেটের ম্যানেজারের সাথে কথা বলেছি, পরে বিমানের এমডি আমাদের আব্দুল মুইজ চৌধুরী, সিলেটের মানুষ, হ্যাঁ, ওনার সাথে কথা বলে তারপরে সেটা আপাতত স্থগিত রেখেছি। আমরা সেটা করছি বা করিও, কিন্তু কিছু রাষ্ট্রীয় ব্যাপার আছে যেটা অ্যাবসলিউটলি যখন আপনারা পাওয়ার না পাবেন, আপনারা কিছু করতে পারবেন না। আমাদের দায়িত্বটা হচ্ছে আমরা বয়সটা রেজ করা, মনে রাখবেন মানুষের সাথে। সিলেট জেলার সেক্রেটারি, সিলেট জেলার সেক্রেটারি, তো সিলেট বিমানবন্দর, আমি আন্তর্জাতিক বলি না, সিলেট বিমানবন্দরকে আমি কখনো আন্তর্জাতিক বলি না, কারণ একটা বিমান নামে আন্তর্জাতিক কেন বলবো, যদি আরেকটা বিমান নামে তখন আন্তর্জাতিক বলবো। তার মানে হচ্ছে যে দেখুন, আমি একটা কথাই আপনার মাধ্যমে সিলেটবাসীকে যারা প্রবাসে আছে আশ্বস্ত করতে চাই যে অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী আপনাদের পাশে, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সে জামাতি হোক, যদি আপনি প্রবাসী হন, আপনি তাদের জন্য ডেডিকেটেডলি কাজ করবেন। 100% আমি ডেডিকেটেডলি কাজ করছিও করব, কারণ প্রবাসীরা
এই যে বিশেষ করে আন্দোলন সংগ্রাম বলেন, আমাদের মানুষের কাছে থাকা বলেন, বিভিন্ন দুর্যোগে বলেন, যেভাবে আমাদের পাশে থাকে, বিশেষ করে বিগত আন্দোলন সংগ্রামে প্রবাস থেকে আমাদের অনেক সহযোগিতা করেছে, এটা কিন্তু আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আমি কালকে আমার মিটিংয়ে সবাইকে সেভাবে আমি ধন্যবাদ দিয়েছি এবং অভিনন্দন জানিয়েছি এবং তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভালো, কারণটা হচ্ছে যে আমরা সেটা করবো। শামীম ভাই এবং ইমরান ভাই, একটা প্রবাদ আছে কি জানেন, আমরা প্রবাসীর অনেক বোকা এবং অনেকে বলে বলদ। বুঝছেন কেন বোকা এবং বলদ বলি? ইমরান সাহেবরা এমপি হবেন, আপনি মন্ত্রী হবেন, মোমিন সাহেবরা আসবেন, ঠিক আছে নি, আমরা সব রেস্টুরেন্ট বন্ধ করে দিয়া, সব কাজ বন্ধ করে ফুল টেস্কো থেকে ডাবল দাম দিয়া ফুল নিয়ে যায়, সিরিয়ালে দাঁড়াচ্ছি, উনি আইসা ফুলটা নিয়ে আমি অনেক কথা বললাম, উনি এখানে সব বলে গেছে, এমন বলতে শেষ। কিন্তু এখান থেকে আবার যখন এয়ারপোর্টে যায়, সিলেটে নামে, সব ভুলে যায়। না, সেটা আমার মনে হয় সবার ক্ষেত্রে সেভাবে প্রযোজ্য হবে না, সবাইকে এক পাল্লায় মাপা ঠিক হবে। আমি বিগত সরকারের অনেক মন্ত্রীর অবস্থা দেখেছি, স্পেশালি বিমান মন্ত্রী, এখানে আইসা আধা ঘন্টা পরে সব ভুলে গেছে। একদম ট্রু কথা আমি বললাম। তবে আমি যেটা, যেমন আমার একটা উদাহরণ দিই, আমি কিছুদিন আগে আমাদের উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টা গিয়েছিলেন সিলেটে এবং পরিবেশ উপদেষ্টা, উনিও এই দুজন একসাথে গিয়ে, রেজওয়ানা হাসান। তখন আমি এই যে সিলেটের যোগাযোগ ব্যবস্থাটা কথা বললাম, এই যে এয়ারপোর্টে বসেই ওই এয়ারপোর্টের সমস্যাটা ওনার কাছে তুলে ধরলাম। এই এয়ারপোর্টে আমাদের লোকজনের হয়রানি হয়, আপনারা শুনবে, আপনারা কী করছেন? সাথে সাথে উনি আবার ওই যে ইয়েকে ডেকে নিয়ে আসে, আমাকে বললেন যে আপনারা তার সাথে কথা বলেন। আমি এই যে এয়ারপোর্টের যে ডাইরেক্টর আছে ওনার সাথে কথা বললাম যে আমাদের লোকজন, প্রবাসী লোকজন কোনোভাবে হয়রানির যাতে শিকার না হয়, কোনো ধরনের প্রমাণ পেলে আমরা আর কিছু পারি আর না পারি, অন্তত এখন আপনাদের অফিসের সামনে বসে অনশন করতে পারবো, আমি ভয়েস রেজ করতে পারবো, থ্যাংক ইউ, আমি কথা বলতে পারবো, প্রতিবাদ করতে পারবো, সেটা আমার সমর্থন। শেষ করবো, আমি শামীম ভাইয়ের কাছে যাচ্ছি। শামীম ভাই, এই যে সিলেট নট অনলি সিলেট, আমি প্রবাসীদের কথা বলছি, যেহেতু সবচেয়ে বেশি এখানে সিলেটের মানুষ এবং সিলেটের মানুষের অবদান সবচেয়ে বেশি বাংলাদেশের 71 থেকে আজকে পর্যন্ত, সেই প্রবাসীরা কিন্তু অনেকভাবে নির্যাতিত, স্পেশালি সিলেটে, কারণ কেউ কিছু আনতে পারে না। তো ইমরান ভাই কথা দিয়েছেন, আপনি সাক্ষী। ইমরান ভাইয়ের যে এলাকা, নির্বাচনী এলাকা, আমি ওই একই এলাকা। ও আচ্ছা, ওদের এটা মনে রাখবো, নির্বাচনের সময় গিয়ে বলবো যে আপনি এটা বলেছিলেন, মনে রাখবেন। কিন্তু তো আপনার শেষ মন্তব্য কি? আমি আসলে শেষ মন্তব্য এটাই, আমি বাংলাদেশের একটা গণতান্ত্রিকায়ন চাই, যে বাংলাদেশের সত্যিকার অর্থে নির্বাচনটা হোক, আমাদের জনগণের নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশে সংসদে আসুক এবং সত্যিকার যারা দেশপ্রেমিক, যারা ভালোবাসে দেশকে, তাদের মাধ্যমে এই দেশটা পরিচালিত হোক। আর প্রবাসীদের সম্বন্ধে একটা কথা বলি, আপনি জানেন কিনা, আমি এক সময় ব্যবসা করতাম, আমি প্রতি মাসে বাংলাদেশে যেতাম আসতাম। তখন বিমানবন্দরে যে ধরনের হ্যারাসমেন্ট হতো এখন কিন্তু অনেক কম। হ্যাঁ, তারপরেও হয় না কথাটা ভুল। আমাকে চেষ্টা করছে, এইবার আমি যখন গেছি 2011 সালে আমাকে হ্যারাস করার চেষ্টা করছে, কিন্তু আমাকে করতে পারবে না, এটা আপনি জানেন। চেষ্টা করছে, পারে নাই। তো কথা হচ্ছে যে ওখানে কিছু খারাপ লোক আছে, এটা সিন্ডিকেট আছে, কয়েকটা সিন্ডিকেট আছে, ওরা 2-4 জন লোককে টার্গেট করে যে এই লোকটার হাতে সুন্দর সুটকেস অথবা একটা ব্রিফ কেস, এই ব্যাটারে ধর, হয়তো সোনা টুনা আছে। তো এইগুলোরকে আমরা যদি করি, তাহলে বলতে হবে যে বাংলাদেশ আস্তে আস্তে অনেক ভালোর দিকে যাচ্ছে। প্রবাসীদের ব্যাপারেও এখন আমরা যেভাবে কথা বলতে পারি তখন বলতে পারতাম না, এখন অনেক কিছু হচ্ছে। এবং আমি আশা করব যদি বিএনপি ক্ষমতায় আসে, আমার ইমরান ভাইয়ের মতো লোককে আমি আশা করি উনি সাফল্যমণ্ডিত হোক, এবং এইসব লোকদের কাছ থেকে আমরা আশা করি যেন সেই পুরনো জমানার যারা কথা দিয়ে কথা রাখে নাই, কেউ কথা রাখে নাই, ওই কবিতাটা মনে আছে, ওইটা যেন না হয়, কথা রাখেনি। ধন্যবাদ। আপনার শেষ মন্তব্য কি? না, আমার শেষ মন্তব্যটা হচ্ছে এটুকুই, আমরা যে আশা নিয়ে এতগুলো মানুষ শহীদ হয়েছে বিগত জুলাই আগস্টে, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমার এলাকার প্রায় 7 জন এবং বিএনপির 10 জন মানুষ শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জানান। আমার এলাকার 7 জন, আপনার এলাকা, আমার এলাকা, একই এলাকা, 7 জন মানুষ। বাংলাদেশের হাইয়েস্ট হোল অফ ডেথ ইন দ্য হোল কান্ট্রি গোলাপগঞ্জ। তো আমি মনে করি এদের রক্তের বিনিময়ে আমরা যে অধিকারটুকু অর্জন করেছি, এটাকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের একটা গণতান্ত্রিক সরকারের মাধ্যমে দিয়ে, একটা আমাদের নেতা তারেক রহমানের যে স্বপ্ন, একটা মানবিক কল্যাণমুখী এবং গণতান্ত্রিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার, সেই সুযোগটুকু যাতে থাকে, যেন আমরা বঞ্চিত না হই, আমরা একটা বাস্তবায়ন করতে পারি, সেটাই আমার মুখ্য উদ্দেশ্য এবং আমাদের লক্ষ্য। ধন্যবাদ শামীম ভাই, ধন্যবাদ ইমরান ভাই। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দুজন অতিথির সাথে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে, এবং সবচেয়ে লাস্টের যে কথাটি, যে প্রবাসীদের অনেক অবদান, এবং আমরা এখান থেকে ঘোষণা করেছিলাম স্টপ রেমিটেন্স আমরা পাঠাবো না যতক্ষণ পর্যন্ত ছাত্রদেরকে হত্যা করা বন্ধ করা হয়। এবং আপনারা সেটা শুনেছেন, আপনারা করেছেন, এবং
সরকারের রেমিটেন্স যেভাবে ডাউন হয়েছে এবং সরকারের পতনের অনেকগুলো কারণের ওই গণঅভ্যুত্থানে আপনার কিন্তু যথেষ্ট ভূমিকা থ্যাংক ইউ আছে। এবং এই সরকারের পতনের অনেকগুলো কারণের মেইন কারণ হচ্ছে এটা, আমরা রেমিটেন্স পাঠাই আমাদের আবেগের টানে, বাংলাদেশের ভালোবাসার টানে, কিন্তু যখন এমপি মন্ত্রী বড় বড় নেতারা আসেন এয়ারপোর্টেও আমরা যাই, রিসিভও করি, ভালো ভালো একদম কোরমা পোলাও খাওয়াই, কিন্তু এয়ারপোর্ট থেকে গিয়ে আবার ভুলে যান। তাই আমি আশা করবো ইমরান ভাইরা, এই প্রজন্মের নেতারা ভুলবেন না। আপনাদের কাছে এক্সাম্পল দিয়ে আমি একটা কথা বলে যাই যে আপনারা উনার নাম্বারটা নেবেন, এনিহাউ কালেক্ট করবেন, আমার থেকে কালেক্ট করবেন এবং উনাকে ডিস্ট্রাক্ট করবেন, ওয়ার্ডটা আমি বললাম ডিস্ট্রাক্ট করবেন, যে আমার জায়গা দখল করছে, আমাকে নির্যাতন করা হচ্ছে, এটা একবার দেখি উনি কী করে এবং পরবর্তীতে আমাকে জানাবেন প্লিজ। কারণ আমরা এই অনুষ্ঠানটি সিলেট বলুন, নোয়াখালী বলুন, চিরাঙ্গের লোকদের নেতাদেরকে নিয়ে করি, এজন্য না যে ওনাদেরকে হাইলাইট করতেছি, নো, ওনাদেরকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছি যে ওনারা আসলে এখন কি বলছেন আর আগামী 1 বছর পরে কি, তখন আমি ডাইরেক্টলি বলবো যে আপনি বলছেন কি একটা আপনার ব্যবস্থা করবেন সিলেটবাসীর জন্য, করেন নাই, তার মানে আপনি কথা দিয়ে কথা রাখেন নাই, যেটা বিগত সরকারের অনেক এমপি মন্ত্রী টকশোতে বলতে শেষ করে ফেলছে, পরে তাদের অবস্থা আমরা দেখেছি। যাই হোক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।